এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন অর্থাৎ এক্সপ্রেস নিউজের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্জীব, আমার সাথে আছে এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন চন্দ্রিমা হালদার। চন্দ্রিমা, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ সঞ্জীব। আপনারা যেরকমটা জানেন যে এই সন্ধ্যা অর্থাৎ এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আমাদের সাথে থাকে কিছু বিশেষ প্রতিবেদন, তো অবশ্যই আমাদের সাথে থাকে। তার সাথে থাকে আমাদের জেলা প্রতিনিধিরা, তার সাথে আমাদের দিনের সেরা কিছু বাছাই করা খবর নিয়ে কিন্তু আমরা পর্যালোচনায় যুক্তি দিয়ে, সাম্য দিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে পর্যালোচনা করে থাকি বা আপনাদের পরিবেশন করে থাকি। আর সরাসরি আপনারা জানেন যে মালদায় আজকে ঐতিহাসিক একটা দিন কিন্তু হয়ে রইল, কারণ মালদায় কিন্তু এসছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হয়েছিল আপনাদেরকে ডেস্ক পার্সনকে বলবো আমি, যে তুমি জানো যে মালদায় আজকে নরেন্দ্র মোদীজি এসেছিলেন, সেখানে কিন্তু মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। আমি প্রথমে তোমাকে একটু বলে দিই যে ঐতিহাসিক সাক্ষী রইল মালদা। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর অর্থাৎ আজ 12:30 নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারে চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশনের একটি 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু তাকে দেখা যায়। কর্মরত ও শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদীকে। সেখানকার যে ছাত্রছাত্রীরা ছিল তারা কিন্তু অবশ্যই সেখানে একটা ভিড় আমরা দেখতে পেয়েছিলাম। অবশ্যই তারা কিন্তু প্লেকার্ড হাতে এবং নরেন্দ্র মোদীর কিছু চিত্র তাদের হাতেও আমরা দেখতে পেয়েছি, এরকম একটি চিত্র আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী কিন্তু সেখানে ছিল, অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি এঁকে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। এরপর ট্রেনের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ হাওড়া থেকে কামাখ্যা চলবে এখন ট্রেন। এই ট্রেন কিন্তু সেরকমভাবে একটি আখ্যা দেওয়া আছে, যেমন কি কিন্তু এই দিনে মালদা থেকে সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে স্টেশন থেকে বন্দে ভারত অর্থাৎ বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিনামূল্যে যাত্রা করার সুযোগ পান বহু যাত্রী, এমনটাই কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ ট্রেনে উদ্বোধনের পর পুরাতন মালদার বাইপাস এলাকায় প্রকাশ্যে জনসভার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। আমরা সেই চিত্রগুলো আজকে সারাদিন ধরে দেখেছি এবং দেখো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের এক্সক্লুসিভ নিউজের একদম এক্সক্লুসিভ সে চিত্র আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস নিউজের পর্দায়, যে নরেন্দ্র মোদীজি ঢুকছেন, মানুষের কত ভিড়, এবং তিনি কিন্তু সরাসরি মানুষের কাছে গিয়ে কিন্তু তার যে স্বাক্ষর দিচ্ছেন, তিনি কিন্তু মানুষের সাথে হাত মেলাচ্ছেন, একদম স্পষ্ট চিত্র তুমি দেখতে পাবে চন্দ্রিমা। কিন্তু এই যে আজকে যে মালদায় যে এই যে রণসংকল্প সভা যেটাকে বলে, বা যে সভা আজকে দেখতে পারলাম মালদায়, এটা কিন্তু অবশ্যই একটি উপচে পড়া ভিড়। কারণ কি অনেক কিছু পরিকল্পনা নিয়ে, অনেক কিছু পরবর্তীকালের অনেক কিছু সংকল্প নিয়ে কিন্তু আমাদের এই যে এই সভা কিন্তু মালদায় দেখা গিয়েছে। চন্দ্রিমা, একদমই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের মালদাতে, ক্ষমা করবেন, আমাদের মালদাতে প্রধানমন্ত্রী এসেছিলেন। একদমই খুবই চন্দ্রিমা, বিষয়টা হচ্ছে যে এই যে সভা হয়, এখানে যে সভাটা হয় আমরা দেখতে পাচ্ছি, এখানে তো অবশ্যই আমাদের যে ভিড় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি সেই ভিড়, মানুষের কত ভিড়। তিনি কিন্তু এসেছিলেন, কিন্তু তিনি নানান কিছু উক্তি দেন এবং নানান কিছু বক্তব্য রাখেন। অর্থাৎ এই সভা কিন্তু অবশ্যই আজকে খুব ভালোভাবে পরিপূর্ণভাবে হয়েছে। আমি চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি আমার সাথে আছে, আমি কথা বলার চেষ্টা করবো। মানে মালদা থেকে শানু ইসলাম আমাদের প্রতিনিধি ছিল, তিনি কিন্তু সরাসরি আমাদের চিত্র দিয়েছে এবং সেই সরাসরি আমাদের চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এক্সপ্রেস নিউজের পর্দায়। আমি আরও একবার আপনাদেরকে বলে রাখি যে এই স্লিপার ট্রেনেই কিন্তু এই আনুষ্ঠানিক যে উদ্বোধন অনুষ্ঠান যেটা হয় সেটা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে হয়। শনিবার অর্থাৎ আজ 12:30 নাগাদ বাইসন হেলিকপ্টার চেপে কিন্তু মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তিনি কিন্তু সরাসরি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান হেলিকপ্টার থেকে নেমে একদম 12টা কিংবা 12:30 নাগাদ, আজ অর্থাৎ শনিবার দুপুর 12টা কিংবা 12:30 নাগাদ কিন্তু তিনি 1 নম্বর প্ল্যাটফর্মে তাকে দেখা যায়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, এর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, সেখানকার সাধারণ মানুষের ভিড় উপচে পড়া, দেখার মতো ভিড়, এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কর্মমদন, তাদের সাথে দেখা করা, তাদেরকে স্বাক্ষর প্রদান করা, এবং তিনি কিন্তু কথা বলেন, তাদের সাথে কথা বলেন, একদম সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলেন। এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের যেই মানে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখার যে একটি উচ্ছ্বাস মুখের মধ্যে ফুটে ওঠে সেটা কিন্তু খুবই স্পষ্ট এই মুহূর্তে আমাদের সেই ছবি আমাদের চিত্রে। এরপরে ট্রেনের যাত্রীদের সাথে কিন্তু তিনি কথাও বলতে দেখা যান। এদিন সকালে থেকেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু ব্যাপকভাবে একটি উৎসাহ কিন্তু লক্ষ্য করা যায়। হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন, কিন্তু এদিন মালদা থেকে সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন কিন্তু একদম মোদিজির হাত থেকেই হয়। আমি চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে কথা বলার। তার পাশাপাশি আমরা যে ভিড়টা দেখতে পাচ্ছি, আমি একটু পিসিআর পার্সনকে বলবো ফুল স্ক্রিন করে একবার দেখাতে। খুব সুন্দর একটি চিত্র দেখো, মোদিজি আসছেন এবং সেই চিত্র একদম সহজে দেখতে পাবো। আমাদের সাথে আছে মনে হয়, আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম, আমাদের সাথে আছে মালদা থেকে। শানু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। দেখো, আজকে এই মোদিজি এসেছিলেন, একটা কিন্তু সাক্ষী রইল মালদা, একটি খুবই সুন্দর চিত্র, মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখলাম। তুমি এই বিষয়ে কি বলবে, তোমার কাছে কি আপডেট আছে? একদমই আজকে ঐতিহাসিক দিন সঞ্জীব দা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে এসে মালদা টাউন স্টেশন, সেই টাউন স্টেশনের বন্দে ভারত স্লিপার সেই ট্রেনের উদ্বোধন করলেন এবং দুপুরে তিনি হেলিপ্যাডে করে মালদা টাউন স্টেশনের একটি গ্রাউন্ডে নেমে যান। তারপরে সেখান থেকে গাড়িতে করে এসে মালদা টাউন স্টেশনে সেই ট্রেনের উদ্বোধন করেন। প্রথমে তিনি এসে কচিকাচাদের সঙ্গে কথা বলেন এবং যারা বিজেপি কর্মী সমর্থক, যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারপর তিনি সেই রেলের উদ্বোধন করেন। দেখো, তার সঙ্গে সেই সময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রী ঐশনী বৈষ্ণব। তারপরে সেখান থেকে বেরিয়ে মালদার শাহপুর বাইপাসে সেখানে জনসভা করতে বেরিয়ে যান। আর জনসভায় কিন্তু বিভিন্ন বিধানসভা থেকে হাজারো হাজারো বিজেপি কর্মী সমর্থক তার অপেক্ষায় ছিল যে প্রধানমন্ত্রী কখন আসে, জনসভা কখন বক্তব্য দেয়। এবং বিধানসভা নির্বাচনের আগে যে প্রধানমন্ত্রী মোদীর এই যে একাধিক কর্মসূচি এবং যে জনসভা, তা কিন্তু লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষ অপেক্ষায় ছিল প্রধানমন্ত্রী কখন আসবেন, কি বক্তব্য দিবেন। আর সেই বক্তব্য দেওয়ার পরেই সেই অপেক্ষায় ছিল। এবং তবে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী সফরে আসার আগে একটি ভিডিও ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয় মালদা টাউন স্টেশন। সেখানে একজন বসে খাবার খাচ্ছিলেন, সেই সময় আরপিএফ কয়েকজন কর্মী তাকে লাঠি দিয়ে মারধর করে। আর এই নিয়ে কিন্তু সরব হয় রাজ্য তৃণমূল কংগ্রেস এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কিন্তু এক্সএমএলএ টুইট করে, আর যেখানে তারা লিখে যে প্রধানমন্ত্রী নিজেকে কি রাজা ভাবছেন, আর তাই বোধহয় ওনার যাত্রার পথে সাধারণের ঠাঁই নেই। ইতিহাস বারবার দেখিয়েছে স্বৈরাচারী শাসকরা এমনই হয়। আর প্রধানমন্ত্রী সফরের নামে মানবিকতার যে চরম অবমাননা, তা কিন্তু মালদায় চরমে কিন্তু উঠে আসলো। আর মালদা স্টেশনের যে এই যে আরপিএফ কর্মীদের নির্মম লাঠিচার্জের যে ঘটনা, তা নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তখন গোটা ঘটনাকে ঘিরে কিন্তু রাজনৈতিক বিতর্ক কিন্তু শুরু হয়েছে। আজকে যে ঐতিহাসিক দিনে একদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচির বিভিন্ন যে বন্দে ভারত স্লিপার তার উদ্বোধন, অন্যদিকে এই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো এখন বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়। একদমই শানু, ভারতবর্ষে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিত্রটা কিরকম ছিল? তুমি তো একদম সামনাসামনি ভাবে সেই চিত্র প্রত্যক্ষ করেছো, কি বলবে বিষয়? একদমই প্রধানমন্ত্রী আসার আগে কিন্তু মানুষের যা উৎসাহ উদ্দীপনা,
প্রধানমন্ত্রী কখন আসবেন এক ঝলক দেখার জন্য শুধু মানুষ নয়, ছোট ছোট কচিকাচারা বিভিন্ন স্কুল থেকে তারা এসেছিল, মালদা টাউন স্টেশনে অপেক্ষায় ছিল। প্রধানমন্ত্রী ঢোকার পরে তাদের যে আনন্দ মুখে হাসি ফোটে এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন, তাদের শুভেচ্ছা বিনিময় করেন। তারপর তিনি কিন্তু বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করেন, সেই স্লিপার ট্রেনে উঠেন এবং উঠে সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ট্রেনের কি কি সমস্যা রয়েছে সেই সব সমস্যা নিয়ে কিন্তু কথা বলেন। এবং আইসিনি বৈষ্ণব যে রেলমন্ত্রী তিনি আশ্বাস দেন যে কোনো রকম কোনো সমস্যা হবে না মানুষের। এরপর সেখানে জনসভায় কিন্তু তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা তাকে স্বাগত জানান। তারপর প্রধানমন্ত্রী একের পর এক বক্তব্য রাখেন 26শে বিধানসভাকে সামনে রেখে এবং তীব্র সমালোচনা। একদম, সেটা তো আমরা শুনেছি শানু, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন তোমাকে করতে চাইবো। আজ অর্থাৎ শনিবার, আজ ঠিক দুপুর 12:30 নাগাদ বাইসন হেলিকপ্টার চেপে কিন্তু মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে কিন্তু নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ তো আছেই, তার পাশে কিন্তু স্কুলের যে কচিকাচারা আছে তাদেরকে দেখলাম, তাদের যে উন্মাদনা, তাদের যে উল্লাস, সেটা কিন্তু চোখে পড়লো। কি বলবে বিষয়? একদমই সঙ্গীত, তোমাকে প্রথমেই বললাম যে কচিকাচারা বিভিন্ন স্কুল থেকে তারা অপেক্ষা ছিল যে একজন দেশের প্রধানমন্ত্রী, দেশের শীর্ষ নেতৃত্ব তারা ছবি এঁকে নিয়েছিল, তাদের হাতে ছবি ছিল, নরেন্দ্র মোদীজির ছবি ছিল, তারা ছবি এঁকে নিয়েছিল এবং সেখানে স্বাক্ষর করার জন্য তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছিল। শেষমেশ যখন মোদীজি ঢুকলেন, তাদের মুখে যে উন্মাদনা, যে হাসি তাদের মুখে ছিল, সেটা কিন্তু দেখার মতো। শানু, কি বলবে বিষয়? একদমই তারা অপেক্ষায় ছিল, তারা বিভিন্ন ছবি এঁকে নিয়ে এসেছিল প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী যখন ঢুকে তাদের সঙ্গে কথা বলে, তাদের মুখের যে হাসি তা কিন্তু সকলকে মুগ্ধ করে এবং তারা অনেকটাই আনন্দিত হয় যে দেশের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যে ছবিটাই সেখানে সিগনেচার করলেন, অর্থাৎ যেটাকে আমরা কিন্তু বলে থাকি যে ফটোগ্রাফি। তারপরে সন্দীপ দা, একদম শানু, তোমাকে একটা শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, তার পাশাপাশি তোমাদের মালদা থেকে আরেকটাও কিন্তু খুব মানে আজকে কিন্তু একদম লাইমলাইটে বলা যায় সেই ভিডিও কিন্তু আছে। তার আগে তোমাকে আরেকটা শেষ প্রশ্ন করব যে আজকে পুরো দিনে যে নরেন্দ্র মোদী এসেছিলেন, পাশাপাশি অনেক সাংসদরা ছিলেন, পুরো পরিকল্পনা, তাদের যে পরবর্তীকালে যে পদক্ষেপ আছে সে বিষয়ে অনেক কথা আমরা শুনতে পেরেছি, অনেক মন্তব্য শুনতে পেরেছি, পাশাপাশি কটাক্ষ মন্তব্য আমরা শুনতে পেরেছি। কি বলবে বিষয়? একদমই প্রধানমন্ত্রী তারপর শাহপুর বাইপাসে সেখানে জনসভায় বক্তব্য রাখেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্বকে আক্রমণ করেন। তারা বলেন যে মালদা জেলায় যেভাবে মানুষকে ঠকাচ্ছে শাসক দল তৃণমূল, তা কিন্তু একদমই ঠিক নয়। আগামী দিনে বিজেপি এর জবাব দিবে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু আমরা বারবার দেখেছি একের পর এক সমালোচনা করতে এবং তাকে সরব হতে দেখেছি। আর দেখো, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু বিজেপি নিজের আরো গড় শক্ত করছে এবং তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করছে, এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর। এবং তারা কিন্তু ইতিমধ্যে 26শে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা মাঠে নেমে পড়েছে এবং আজকে দেশের প্রধানমন্ত্রী যে তাদেরকে বার্তা দিলেন, সেই বার্তা অনুযায়ী তারা কাজ করবেন, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব জানাচ্ছে। শানু, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আরো একবার আসবো, কিন্তু মালদায় কিন্তু আরেকটি চিত্র দেখা গেছে। পাশাপাশি একই বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা জেলায় সফরে আগে কিন্তু একটি ভিডিও রীতিমতো ঘিরে একদম ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু সে ভিডিও কি হয়েছিল, মালদা টাউন রেল স্টেশনে কিন্তু গণপিটুনি এক যাত্রীকে। ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে সে ভিডিও। কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, কেনই বা পিটুনি খেলো সে যাত্রী? তিনি তো সাধারণভাবে বসেছিল সেই চত্বরে, আমরা যেরকম দেখেছিলাম সাধারণভাবে বসেছিল, তিনি কিন্তু সেখানে খাবার খাচ্ছিল। কিন্তু তার আগে আবার প্যাকেজ দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনা আসছি। দেখুন সে প্যাকেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা জেলা সফরের আগেই একটি ভিডিও ঘিরে বিতর্ক। মালদা টাউন রেল স্টেশন থেকে এই ভিডিও ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় প্ল্যাটফর্মে এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিলেন। সেই সময় আরপিএফ কর্মীরা কোনো সতর্কতা ছাড়াই তাকে লাঠি দিয়ে মারতে শুরু করেন। ভিডিওতে আরও দেখা যায় ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি সামনে আনে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের নামে মালদায় মানবিকতার চরম অবমান হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বদলে তাদের ওপর এই আচরণকেই প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ঘটনায় এখনও পর্যন্ত রেল পুলিশ বা
প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মালদা। একদম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা জেলা সফরে আগেই কিন্তু একটি ভিডিও ঘিরে বিতর্ক। মালদা টাউন রেল স্টেশন থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আরপিএফ কর্মীরা কোনো সতর্কতা ছাড়াই, কোনো কারণ ছাড়াই তারা কিন্তু লাঠি দিয়ে তাকে বেধড়ক মারতে শুরু করেন। ভিডিওতে কিন্তু আরও একটি জিনিস দেখা গিয়েছে, সেটা হচ্ছে গিয়ে ট্রেনের অপেক্ষা থাকা সাধারণ যাত্রীরা ইতিমধ্যে কিন্তু এই চিত্র প্রত্যক্ষ করে কিন্তু তাদের মধ্যে একটি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কিন্তু পাশাপাশি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিষয়টি সামনে আসে। তারা কিন্তু মন্তব্য করেন, যেমন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সেই পোস্ট ঘিরেও কিন্তু অবশ্যই বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। কি সে পোস্ট ছিল? তীব্র নিন্দা জানিয়ে হয়েছে প্রধানমন্ত্রী সফরের নামে মালদা মানবিকতার চরম অবমান হয়েছে, এমনটাই কিন্তু লেখা ছিল। সাধারণ মানুষের নিরাপত্তার বদলে তাদের ওপর এই আচরণকে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ঘটনায় এখন পর্যন্ত রেল পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনই চিত্র। আমরা সরাসরি আমাদের প্রতিনিধি মালদা থেকে সানু ইসলামের কাছে যাব। সানু, আমরা দেখলাম একটি ভিডিও কিন্তু আজকে কিন্তু অর্থাৎ শনিবার আজকে কিন্তু একদম ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগেই মালদাতে এত কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়লো, সেটা কিন্তু দেখতে পারলাম। কি বলবে এই বিষয়ে তুমি? একদমই, প্রধানমন্ত্রী জেলা সফর তার আগে ঠিক এই ভিডিও ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। মালদা টাউন স্টেশনে সেখানে একজন বসে খাবার খাচ্ছিলেন, সেই সময় আরপিএফ কয়েকজন কর্মী আসে এবং তার উপর লাঠিচার্জ করে তাকে মারধর করে। আর যেমনটাই কিন্তু আরো যেটা অভিযোগ, যে পাশাপাশি যে যারা যাত্রী ছিল যারা বসেছিল তারা দেখে এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে, এবং তারাও কিন্তু এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে এইভাবে আরপিএফ কর্মী একজন মানুষকে কিভাবে মারতে পারেন। আর যখন এই ঘটনা সামনে আসতেই রাজ্য শাসক দল তৃণমূল তারাও তীব্র নিন্দা জানিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেলে তারা পোস্ট করেছে, যেখানে লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী নিজেকে রাজা না বাদশা মনে করছেন, আর নরেন্দ্র মোদী নিজেকে মনে হয় রাজা বাদশা মনে করছেন, তাই বোধহয় ওনার যাত্রা পথে সাধারণ মানুষের ঠাঁই নাই। আর ইতিহাস বারবার দেখিয়েছে যে স্বৈরাচারী শাসকরা এমনই হয়। আর প্রধানমন্ত্রীর সফরের নামে যে মানবিকতার চরম অবমাননা, তা মালদায় কিন্তু চরমে এসেছে, এবং স্টেশন ট্রেনের অপেক্ষায় থাকা অসহায় গরিব মানুষের উপর যে আরপিএফ কর্মীদের যে অত্যাচার, যে লাঠিচার্জ, তা নিয়ে কিন্তু তীব্র নিন্দা জানিয়েছে রাজ্য শাসক দল তৃণমূল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ রয়েছে, ফেসবুক থেকে শুরু করে চ্যানেল, তারা কিন্তু এই নিয়ে সরব হয়েছে। আর গোটা ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে আছে, আর রাজনৈতিক কিন্তু চাপানোতো শুরু হয়েছে। আর এখন এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিও তোলপাড় রয়েছে। যদি আরপিএফ কর্মীদের পক্ষ থেকে বা মালদা ডিআরএম এর পক্ষ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কেউ কোনো স্পষ্ট কোনো কিছু জানায়নি। শানু একজন সাধারণ মানুষ, একজন যাত্রী, তাকে দেখা গেল প্ল্যাটফর্মে বসে থেকে তিনি কিন্তু খাবার খাচ্ছিল। কি বা করতে পারে? কেনই বা হলো এরকম চিত্র? শুধুমাত্র কি নরেন্দ্র মোদী আসার আগে যে একটি ভাবমূর্তি তৈরি করতে হয়, অর্থাৎ প্রশাসনকে বলছি, তারা কি 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 ফলাতে চাইছিল ওই ছবি দেখে আমি কিন্তু বুঝতে পারলাম না। কিন্তু অবশ্যই তিনি তো শুধুমাত্র সেখানে বসেছিল স্টেশনে, এমন চিত্র কেন ধরা গেল? কি বলবে তুমি বিষয়ে? একদমই সঞ্জিতা, তোমাকে জানিয়ে রাখবো যে প্রধানমন্ত্রী তিনি জেলা সফরে আসবেন, তার আগেই কিন্তু শুধু রাজ্য পুলিশ নয়, যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাও কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছিল, এবং বিভিন্ন যে এলাকা রয়েছে মালদা জেলার এবং মালদা টাউন স্টেশন, তার নিরাপত্তার কিন্তু কঠোর ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে চেকিং ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, এবং যাত্রীরাই শুধু যেতে পারছিলেন, অনেকেই কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে একজন মানুষ সে প্রবেশ করে তারপরে ভিতরে একটু খাবার খাচ্ছিলেন, সেই সময় আরপিএফ কয়েকজন কর্মী কোনো কারণ ছাড়াই তাকে দেখা যাচ্ছে যে ভিডিওতে তাকে লাঠিচার্জ করেছে এবং তাকে মারধর করেছে। আর যেটা আরো অভিযোগ, যে যারা যাত্রী ছিল তারাও কিন্তু এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে, তাদের মধ্যে এই ঘটনায় তারা সরব হয়েছে। তবে কি কারণে এই ঘটনা, কেন এই সাধারণ মানুষকে এইভাবে আরপিএফ কর্মী মারলো, তা এখনো কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি। শানু, এটাকে তৎপরতা বলে? অর্থাৎ আমি বলছি যে ভিডিওটা থেকে ছড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, এটাকে কি তৎপরতা বলে? একজন প্রধানমন্ত্রী একটা জেলায় আসছে, তার আগে এরকম চিত্র, একজন সাধারণ মানুষকে বেধড়ক মারবে কোনো কারণ ছাড়াই, এটা কিরকম চিত্র শানু?
একদমই এটা তৎপরতা নয়, কারণ প্রথমে তো চেকিং করা হচ্ছিল, তাহলে চেকিং করে ঢোকানোর পরেও কিভাবে এই একজন মানুষকে আরপিএফ কর্মীরা কেন মারধর করলো, এই নিয়ে কিন্তু ত্রিপুরা এখন মালদা জেলার রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। একদমই। শানু, আমার একটা প্রশ্ন আছে এখানে। বিপরীত বিপরীত যে শাসক দল আছে এই ব্যাপারটিকে নিয়ে মন্তব্য তুলেছে, ঠিক আছে। একজন সাধারণ মানুষ, সে তো বসে খাদ্যই খাচ্ছিল, তাছাড়া তো আর কিছু করছিল না। তাহলে কি এখানে পুলিশ তোয়াক্কা করছে না তাদেরকে নিয়ে, নাকি বিপরীত দল, বিপরীত শাসক যেই মন্তব্য তুলেছে, যে মন্তব্য নিয়ে কটাক্ষ করছে, এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে? দেখো, এমনটাই কিন্তু মত কিন্তু সকলেরই, এবং যেটা জানা যাচ্ছে যে সে একজন সাধারণ কর্মী, সে কোনো দলের সঙ্গে যুক্ত নয়। তবে এই যে ঘটনা, এই ঘটনা মানবিক এবং এই ঘটনা ঠিক নয়, এমনটাই কিন্তু শাসক দল জানাচ্ছে। একদমই, ধন্যবাদ শানু তোমাকে, সঙ্গে থাকো। একদমই, আমরা তো দেখতে পারলাম আজকে কিন্তু এই খবর নিয়ে একদম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এই ভাইরাল ভিডিও। অবশ্যই মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে এসেছিলেন, সেটিতে অবশ্যই সেই ছবি আমরা দেখেছি। কিন্তু এই যে চিত্র আমরা দেখলাম কিছুক্ষণ আগে, যে চিত্র আপনারা প্রত্যক্ষ করলেন, যে চিত্র একদম এক্সক্লুসিভ আপনাদেরকে দেখালাম, ভাইরাল ভিডিও, একজন সাধারণ মানুষকে মারছে, খুবই লজ্জা, খুবই নক্কারজনক। অর্থাৎ কোনো কারণ ছাড়াই যদি একজন সাধারণ মানুষকে শুধুমাত্র একটি কারণবশত যদি মারা থাকে, অর্থাৎ তাকে অত্যাচার করা হচ্ছে, এরকম একটি বিষয় দেখা গেল। আমরা অবশ্যই এই বিষয়ে থাকবো, কিন্তু আমরা পরবর্তী আমাদের প্রতিবেদনের দিকে যাব। আমরা চোখ রাখবো যে ইলামবাজারে কি হয়েছে আজকে। ইলামবাজার ব্লকে কিন্তু প্রায় 70 জন বিএলও একযোগে ইস্তফা দিয়েছেন, এমনই একটি চিত্র আমরা দেখতে পারলাম। অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক জটিলতা তাদের অসন্তোষ কারণ, এটাই কিন্তু বিষয়টি ব্লক প্রশাসনের নজরে এসেছে এবং ভবিষ্যতে ভোটার তালিকায় সংক্রান্ত কার্যক্রম প্রভাবিত হতে পারে। কিন্তু কেন হয়েছিল, কেন এতগুলো বিএলও একসাথে, অর্থাৎ 70 জন, 1 জন 2 জন 10 জন নয়, 70 জন বিএলও একসাথে পরিকল্পিতভাবে ইস্তফা দিয়েছে? চলুন প্রথমে দেখি প্রতিবেদন, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় 70 জন বিএলও একযোগে গণ ইস্তফা জমা দিয়েছেন। শুক্রবার তারা ব্লক উন্নয়ন কর্মকর্তা অর্থাৎ বিডিও অনির্বাণ মজুমদারের কাছে এই ইস্তফা পত্র পাঠান। এই ঘটনার পরে ইলামবাজার ব্লকে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএলও সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, প্রশাসনিক জটিলতা এবং হয়রানির কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ভোটার তালিকা সংশোধন, জনসংখ্যা ও ভোটার তথ্য যাচাই সহ একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে বিএলওরা সমস্যায় পড়ছেন। পাশাপাশি কিছু ক্ষেত্রে অযৌক্তিক চাপ ও দায়িত্ব চাপানোর অভিযোগও তুলেছেন তারা। আমরা সুন্দরভাবে কাজটা করেছি ফিল্ডে ঘুরে ঘুরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এরপরও আবার ডিসক্রিমিনেন্সি লিস্ট দিয়ে ডিসক্রিমিনেন্সির নামে একটা প্রচুর লিস্ট পাঠিয়েছে হিয়ারিং এ। তাই ভাবছি যে আমাদের এই কাজ আর করা যাবে না। আমাদের যেটা দায়িত্ব ছিল, ড্রাফট লিস্টের নাম তুলে দেওয়া, একটা ভোটার লিস্ট পাবলিশ করা, আমরা করে দিয়েছি। সাধারণ মানুষের বিভ্রান্ত করার জন্য আমরা তাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারবো না। গণ ইস্তফা আমরা সকলেই মিলে আর দিয়েছি। কতজন বিএলও দিয়েছিলেন? আজকে আমরা দিয়েছি আমাদের 70 জনের মতো আজ দিয়েছি। ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার জানান, বিএলওদের অভিযোগ শোনা হয়েছে। সরকারি কর্মী হিসাবে তাদের দেওয়া দায়িত্ব সম্পূর্ণ করতে হবে। তবে এই পরিস্থিতিতে বিএলওদের অসন্তোষ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিএলও সাহেবরা অনেকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের 139 জন বিএলওই একজন চ্যাম্পিয়ন তারা করেছেন বলে আমরা কাজ এতদূর পর্যন্ত এনেছি। তাদের কিছু অভিযোগ ছিলেন, অভাব অভিযোগ ছিল, সেগুলি বলার জন্য তারা এসেছিলেন। আমরা শুনলাম, তাদের সঙ্গে আমরা যতটুকু হেল্প করতে পারি সেই অ্যাসুরেন্স দিলাম। এইগুলোই হলো। স্থানীয় প্রশাসনিক মহলের মতে এই গণ ইস্তফা আসন্ন ভোটার তালিকা সংশোধন এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। বিএলওদের এই অসন্তোষের কারণে ব্লকে প্রশাসনিক কার্যক্রমে সাময়িক বিলম্বের সম্ভাবনাও রয়েছে। বিএলওদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার ফলে ইলামবাজার ব্লকের প্রশাসনিক পরিবেশ এখন উত্তেজনাপূর্ণ ও নজর কাড়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ইলামবাজারের ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় 70 জন বিএলও, হ্যাঁ ঠিক শুনছেন, 70 জন বিএলও কিন্তু একযোগে গণ ইস্তফা জমা দিয়েছেন।
শুক্রবার তারা ব্লক উন্নয়ন কর্মরত যে বিডিও অর্থাৎ অনির্বাণ মজুমদারের কাছে কিন্তু তাদেরকে দেখা যায়, তারা গিয়েছিলেন, এই ইস্তফাপত্র পাঠান তাদের কাছে। এই ঘটনার কিন্তু পরেই ইসলাম মানে অর্থাৎ ইলামবাজার ব্লকের প্রশাসনিক মহলে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও বা বিএলও সূত্রের খবর দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, প্রশাসনিক জটিলতা এবং হয়রানির কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার জন্য এরকম চিত্র। ভোটার তালিকা কিন্তু সংশোধন, জনসংখ্যা ও ভোটার তথ্য যাচাই সহ একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে বিএলওরা সমস্যায় পড়েছেন। তারা কিন্তু এরকমই মন্তব্য জানিয়েছেন। পাশাপাশি কিছু ক্ষেত্রে অযুক্ত অর্থাৎ চাপ ও দায়িত্ব চাপানোর অভিযোগ তুলে ধরেছেন তারা। এরকমই চিত্র দেখা গিয়েছে। এবার তোমাকে যদি বলি, অর্থাৎ একসঙ্গে একজন দুজন কিন্তু নয়, 70 জন বিএলও তারা ইস্তফা দিয়েছেন। কি মনে হয় কারণটা কি হতে পারে? যে কোনো একটা জায়গার সঞ্জিত, তুমি ভাবো আজ এখানে 70 জন একসাথে ইস্তফা দিয়েছে, ঠিক আছে? এখানে 70 কেন, এখানে যদি 100 জনও থাকতো, এখানে 100 জনও ইস্তফা দিতে পারতো, ঠিক আছে? প্রত্যেকটা বিএলও তাদেরকে প্রত্যেকটা বুথে গিয়ে কাজ করতে হচ্ছে। তারা অতিরিক্ত চাপ, মানে আমরা দেখতে পেলাম প্রতিবেদনে, তারা অতিরিক্ত চাপ ও প্রশাসনিক জটিলতার উপর দিয়ে যাচ্ছে। তাদেরকে ভোটার তালিকা সংশোধন করতে হচ্ছে, তাদেরকে জনসংখ্যা, ভোটারের যেই তথ্য আছে একদমই তা যাচাই করতে হচ্ছে, একদমই, ঠিক আছে? এখানে কিন্তু তাদের মানসিক চাপ অতিরিক্ত। অর্থাৎ তুমি বলতে চাইছো মানসিক চাপের কারণেই কি একটি এরকম পদক্ষেপ তারা নিতে বাধ্য হয়েছে? তুমি ভাবো আজকে আমি যদি একজন বিএলও হই, ঠিক আছে, আর আমার পরিবারের যদি আরো 5 জন সদস্য আছে, সেই 5 জন সদস্যদেরকেও যদি ডাকা হয় বিএলও অফিসে যে আমার অমুক নাম ভুল আছে, আমার এই অক্ষরে ভুল আছে, সেখানে কি একজন বিএলও তার পরিবারকে নিয়ে যাবে না? অবশ্যই যাবে তার পরিবারকে নিয়ে। কিন্তু যখন জনসাধারণ মানুষ আসছে বিএলওদের কাছে, তাদেরকে হয়তো কোনো পরিবারের 5 জনকে হয়তো 2-3 বারের বেশি আসতে হয়েছে, ঠিক আছে? তারা এসে কিন্তু দোষ দিচ্ছে বিএলওদের উপর, সেখানে সৃষ্টি হচ্ছে ঝামেলার। সেখানে ঝামেলার সৃষ্টি হওয়াতে পুরোপুরি সম্পূর্ণ দোষটা বিএলওর উপরে যাচ্ছে, তার উপর একটা মানসিক চাপ যাচ্ছে, তাকে একাধিকবার আসতে হচ্ছে, ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। আর এটা একদিনের ব্যাপার নয়, দিনের পর দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে 70 জন কেন, এইটাই আমার বক্তব্য। 70 জন কেন? এখানে একটা মানুষ মানসিক চাপে 70-এর বেশি জন হলেও হয়তো ইস্তফা দিয়ে দিত। অর্থাৎ মানসিক চাপের কারণে এরকম একটি কিন্তু ঘটনার সম্মুখীন হয়েছে, তা এটাই তুমি বলতে চাইছো? যদি আমি তোমার কাছে আসবো, তুমি সঙ্গে থাকো, আমাদের সাথে আমাদের প্রতিনিধি আছে বোলপুর থেকে, আমাদের প্রসেনজিৎ দাস আমাদের প্রতিনিধি আছেন, তার কাছে সরাসরি যাব। প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রসেনজিৎ, ইলামবাজার ব্লকে প্রায় 30 অর্থাৎ 30, 40, 50 নয়, 70 জন বিএলও একযোগ হয়ে একসাথে ইস্তফা দিয়েছে। অতিরিক্ত কাজের চাপ নাকি অন্য কিছু, কি বলবে এই বিষয়? তোমাকে জানিয়ে দিচ্ছি, ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলো রয়েছে, সেখান থেকে প্রায় 70 মতো বিএলও একযোগে ইলামবাজার যে বিডিও রয়েছে তার কাছে কিন্তু ইস্তফা দেন। এবং তাদের দাবি, বিভিন্ন যে প্রেশার, বিভিন্ন যে চাপ দিচ্ছে, যে বিভিন্ন ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে বিভিন্ন যেভাবে চাপ প্রেশার পড়ছে, এখন দায়িত্ব চাপানো, মানে একটা ঘাড়ে দায়িত্ব চাপানোর যে চেষ্টা, সেই দায়িত্ব চাপানোর যে চাপে করে অনেক হয়তো অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকে বিএলও হয়তো দিনের বেলায় সকাল দেখা যাচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 8টা হোক, 10টা হোক, 9টা হোক পর্যন্ত ঘুরতে বাড়ি এবং যে বিএলওর ওপর যে একটা চাপ চাপানোর যে চেষ্টা, যে এই কাজটা করতে হবে সম্পূর্ণ আজকের মধ্যে ভারতে, এইভাবে কিন্তু দেখো বিভিন্ন নানা প্রশাসনিক জটিলতা কাজের চাপে কিন্তু সেই বিএলও একদম 70 জন একযোগে ইস্তফা দিয়েছে ইতিমধ্যে। একদমই। প্রসেনজিৎ, তোমার যদি মনে থাকে, আমরা এই এক্সপ্রেস অনলাইনে আগে বিগত কিছু প্রজেক্ট বা বিগত কিছু প্রতিবেদন দেখেছিলাম যেখানে বিএলওরা অর্থাৎ চাপের কারণে কিন্তু তারা আত্মহত্যার একটি চেষ্টা তারা করেছে। অবশ্যই অনেক বিএলওর কিন্তু প্রাণও গেছে, আমরা এই কয়েকদিনও দেখেছি, তোমার কাছে একদম স্পষ্ট চিত্র। কিন্তু ইলামবাজারে এরকম একটি চিত্র দেখতে পারলাম আজকে আমরা, যে একই ব্লকে অর্থাৎ প্রায় 70 জন বিএলও একসঙ্গে তারা কিন্তু জটিল হয়ে কি না, ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রায় 70 জন বিএলও একযোগ হয়ে একটি জমা অর্থাৎ ইস্তফা দিয়েছেন তারা।
এরকমই কিন্তু চিত্র দেখতে পারলাম। কিন্তু বিএলও সূত্রে খবর যে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, প্রশাসনিক জটিলতা এবং হয়রানির কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, জনসংখ্যা ও ভোটার তথ্য যাচাই সহ একাধিক দায়িত্ব তাদের কাঁধের উপর চলে আসছে। তারা রাতে ঠিক করে ঘুমাতে পারছে না। প্রসেনজিৎ, কি বলবে বিষয়ে? তোমার তো একদম প্রত্যক্ষ, তুমি সামনে ছিলে এই ঘটনায়, কি বলবে? একদমই দেখো, বিএলও যেভাবে এতটা প্রেসারে তাতে কাজ করতে হতো, তাদেরকে একটা প্রশাসনিক থেকে একটা জটিলতা তৈরি হচ্ছে এবং কাজের চাপ, অতিরিক্ত চাপ নিয়ে তারা হয়তো রাত্রে বাড়ি ফিরছে 10টা হোক, রাত্রে 11টা হোক, তারা এই যে বিএলওর যে চাপ, এই চাপে হয়তো অনেকে টেনশনে হয়তো ঘুমাতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে গেছে। ইতিমধ্যে তুমি মনে রাখতে পারবে হয়তো, বা মনে করে একবার বীরভূমে কিছু একজন মারাও গেছেন এই বিএলও অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত সমস্যার জন্য। তোমাকে আমি একটা কথা বলে রাখি, ইলামবাজারে বিএলও যে 70 জন ইস্তফা দিয়েছেন, এই ইস্তফা দেওয়ার পরই আজকে ইলামবাজারে কিন্তু আবারও এসআইআর নিয়ে সে বিক্ষোভ হয়েছিল এবং সেই বিক্ষোভের ফলে কার্যত ইলামবাজার রাস্তাঘাট, যে সমস্ত পানাগড় দুর্গাপুর যাচ্ছে, এই সমস্ত কিন্তু রাস্তা কিন্তু প্রায় বলা যেতে পারে স্তব্ধ হয়ে গেছিল ঘন্টা 3 মতো, এবং সেই স্তব্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু একেবারে যানজটের সৃষ্টি হয় এবং সেই যানজটের ফলে, অতিরিক্ত যানজটের ফলে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ হয় এবং বোলপুর যে অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন অর্থাৎ ঋষি আগরওয়াল, সেই ঋষি আগরওয়ালের তত্ত্বাবধানে কিন্তু শেষ মুহূর্তে পুলিশের লাঠিচার্জ বা পুলিশের পেটানো করে তারপরে কিন্তু সেই বিক্ষোভ মুক্ত হয়েছিল। প্রায় ঘন্টা 3 থেকে ঘন্টা 4 ইলামবাজার প্রায় স্তব্ধ হয়ে গেছে। এই 70 জন বিএলও যে ইস্তফা দিয়েছেন, সেই ইস্তফার ফলেই কিন্তু একেবারে সঞ্জীব। একদমই। ব্লক উন্নয়ন কর্মরত অর্থাৎ বিডিও অনির্বাণ মজুমদার, তার কাছ থেকে তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ? দেখো, তিনি জানান যে বিএলওরা যা অভিযোগ করছেন তারা হয়তো সত্যি চাপ প্রেশারে রয়েছেন এবং আমরা এটা দেখছি কিভাবে কি করা যায়, এবং তিনি তাদের কাছ থেকে সরাসরি একদম বিএলও যে রয়েছেন যখন ইস্তফা দিতে যান তাদের সঙ্গে কিন্তু সরাসরি একদম কথা বলেন নিজে বিডিও, এবং সেই বিডিও পরিস্থিতি যাতে অসন্তোষ না দেখা যায় বা পরিস্থিতি সামাল দেওয়া যায়, যাতে করে এই যে 70 জন ইস্তফা দিয়েছেন তাদেরকে আবার যাতে ঘুরিয়ে আনা যায়, এটা কিন্তু প্রশাসনের সাথে তিনি ইতিমধ্যে কিন্তু কথা বলছেন, এমনটাই জানান আমাদের এক্সপ্রেস নিউজ সংবাদ মাধ্যমকে। একদমই। প্রসেনজিৎ, তুমি তো সামনে ছিলে, তুমি তো বিএলওদের সাথে কথা বলার চেষ্টাও করেছো, আমরা জানি, এবং তুমি কি জানতে পারলে তারা কি একদম ঠিক করে নিয়েছে যে তারা ইস্তফা দিয়েই দেবে, অর্থাৎ দিয়েছে অর্থাৎ, কিন্তু তারা কি পরবর্তীকালে কি কোনো রকম ভাবে ভাবমূর্তি চেঞ্জ হতে পারে, তারা কি জানাচ্ছে এই বিষয়ে? দেখো, বিএলও ইতিমধ্যে যে 70 জন বিএলও ইস্তফা দিয়েছেন তারা কিন্তু বিডিওর কাছে একটা প্রশাসনিক লেভেলের যে বিডিও রয়েছেন, সেই প্রশাসনিক লেভেলের বিডিওর কাছে কিন্তু তারা আবেদন জানিয়েছেন যে এই যে অতিরিক্ত চাপ, অতিরিক্ত কাজের প্রেশার, অতিরিক্ত টেনশন এবং শরীর খারাপ হয়ে যাচ্ছে, এইসব দেখে যদি প্রশাসন আমাদের সাথে কোনো রকম ভাবে যদি ঠিকঠাক ব্যবহার করেন বা আমাদেরকে এই যে চাপ মুক্ত করেন, তাহলে হয়তো আমরা আবার হয়তো সেই ইস্তফা তুলে নেবো, হয়তো আমরা আবার পুনরায় হয়তো সেই বিএলও কাজে আবার আমরা ফিরে আসবো। কিন্তু যতক্ষণ না এই জটিলতা না কাটছে, যতক্ষণ না প্রশাসনিক তরফ থেকে কোনো আস্থা না দিচ্ছে, ততক্ষণ কিন্তু এরা এই ইস্তফা আবেদন পত্র কিন্তু তুলবেন না এবং আবেদন করেই রেখেছেন, একদম বলা যেতে পারে। ধন্যবাদ তোমাকে চন্দ্রিমা। আমরা যেখানে ছিলাম জানতে পারলাম তুমি যেরকমটা বলছিলে যে আত্মহত্যা করেছে বা তারা ইস্তফা দিয়েছে, এর আগে আমরা দেখেছিলাম কিছু বিএলও কিন্তু আত্মহত্যা করেছে। তুমি জানো, তুমি এই বিষয়টা জানো যে তুমি প্রত্যক্ষ করেছো বিষয়টা, তুমি জানো যেরকমটা তুমি বলছিলে যে শুধুমাত্র কি মানসিক কারণেই কি এরকমটা হতে পারে, নাকি এর পিছনে অন্য কোনো চাপ বা অন্য কোনো কাজ বা অন্য কোনো হাত কাজ করছে, তুমি কি বলতে চেয়েছিলে বিষয়? দেখুন, 70 জন একসাথে ইস্তফা নিচ্ছে, ঠিক আছে, তারা বিএলও 70 জন একসাথে ইস্তফা নিচ্ছে, তারা রীতিমতো সেখানে গিয়ে ঝামেলা করছে। আমরা প্রতিবেদনেই দেখতে পাবো, ইস্তফার চিঠি আছে, সমস্ত কিছু আছে, তারা জানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা জানাচ্ছে, আমরা সূত্রে জানতে পারছি যে তাদের অতিরিক্ত মানসিক চাপের জন্য, অতিরিক্ত কাজের চাপের জন্য, অতিরিক্ত জটিলতাই তারা অসন্তোষ হচ্ছে। তাহলে এখানে 70 জন মানুষের তো মানসিক চাপ আসবেই, একদমই। সাধারণ মানুষদেরকে তো তারা সহায়তার জন্যই আসছে না, দিনের পর দিন আসছে, সমস্ত কিছু করছে। হেনস্থা দুজনকেই হতে হচ্ছে, যারা বিএলও আছে হেনস্থা তাদেরকেও হতে হচ্ছে, যারা সাধারণ মানুষ আছে তাদেরকেও দীর্ঘদিন ধরে হেনস্থা হতে হচ্ছে। এরকম নয় যে দুজনকেই হেনস্থা হতে হয়নি। তাহলে মানসিক চাপ দুই তরফাই এখানে দেখা যাচ্ছে, তাই না? একদমই। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ভোটার তালিকার সংশোধন, জনসংখ্যা ও ভোটার তথ্য যাচাই সহ একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে বিএলওরা সমস্যায় পড়েছেন। পাশাপাশি কিছু ক্ষেত্রে
অর্থাৎ চাপ ও দায়িত্ব চাপানোর অভিযোগ, অর্থাৎ যা চাপানোর দায়িত্ব কিন্তু বলেছে তার থেকে বেশি। তার থেকে বেশি, মানে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই মানসিক কিন্তু এটা চিন্তা, মানসিক রীতিমতো বিষয়, মানসিক অত্যাচার যাকে বলে, এটা কিন্তু তারা নিতে পারেনি, যার কারণে কিন্তু এরকম একসাথে 70 জন বিএলও মিলে কিন্তু এরকম একটি চিত্র আজকে আমরা দেখতে পেলাম। অবশ্যই আমরা চোখ থাকবে আমাদের, কিন্তু পরবর্তী আমাদের প্রতিবেদনের দিকে যাবো। আমরা চোখ রাখবো দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় কি হয়েছে? দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতাগামী খড় বোঝাই একটি লরিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। অল্পের জন্য রক্ষা চালকের প্রাণ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ বাহিনী, সেখানে কিন্তু পৌঁছায় এবং সেখানে কিন্তু দেখা দমকল বাহিনী পৌঁছায়, পাশাপাশি মথুরাপুর থানার পুলিশ কিন্তু সেখানে গিয়ে পৌঁছায়। সুদীপ মণ্ডল অর্থাৎ বড়বাবু, সেই মথুরাপুর থানার বড়বাবু সুদীপ মণ্ডল ও দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু সেখানে গিয়ে পৌঁছায়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কি হয়েছিল চিত্র দেখবো, বিস্তারিত আলোচনায় আসছি। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গোড়াতল এলাকা থেকে খড় বোঝাই একটি লরি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রাপথে মথুরাপুরের পশ্চিম অঞ্চলের কালীতলা মোড়ের কাছে হঠাৎই লরির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লরি চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করেন লরির ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে তিনি সঙ্গে সঙ্গে গাড়িটি রাস্তার পাশে নয়নজলিতে নামিয়ে দেন এবং নিজে দ্রুত নেমে পড়েন। এই তৎপরতার ফলেই অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। একই সঙ্গে মথুরাপুর থানায় খবর দেওয়া হয় এবং খবর পেয়ে থানার ওসি সুদীপ মণ্ডল অবিলম্বে দমকল বিভাগকে খবর দেয়। দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। খড় দাহ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লরির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে লরির পাশাপাশি বহন করা খড় সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এরকম চিত্র দেখলাম আমরা। ঘোড়াদল এলাকা থেকে খড় বোঝাই একটি লরি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাত্রাপথে মথুরাপুর পশ্চিম অঞ্চলের কালীতল মোড়ের কাছে হঠাৎই লরির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এই জিনিসটা কিন্তু প্রত্যক্ষ করেছে, এমনটাই জানা গিয়েছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়ির লরি চালক যে গাড়িটা চালাচ্ছিলেন। চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারায় কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করেন লরির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিস্থিতির ভয়াবহতা দেখা যায় কতটা ছিল, অর্থাৎ তিনি সঙ্গে সঙ্গে গাড়িটি রাস্তার পাশে নয়নজলিত কিছু জায়গা তারা দেখতে পারে, কিন্তু এই তৎপরতায় ফেলেই অল্পের জন্য কিন্তু প্রাণ বাঁচেন। অর্থাৎ চন্দ্রিমা কিছুক্ষণের জন্য মানে কিছু মুহূর্ত ঠিক আমরা যেটা জানতে পেরেছি, সেই লরির যে ড্রাইভার ছিল, যে গাড়ি চালক ছিল, তিনি ভিতরে ছিল। অর্থাৎ উপর দিকে যে খড়গুলি বোঝাই করা ছিল সেখানে কিন্তু হঠাৎ করে আগুন লেগে যায়। কেন লেগে যায়? অবশ্যই খুব চাঞ্চল্যকর ঘটনা। কি বলবে চন্দ্রিমা বিষয় তুমি? একটি লরিতে হঠাৎ করে আগুন লেগে গেছে, ভিতরে ড্রাইভার আছে, সে বুঝতে পারছে না, একদম চলন্ত গাড়ি, সে ভিডিও আমরা দেখছি এই মুহূর্তে। কি বলবে চন্দ্রিমা বিষয়? আমরা কিন্তু প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে রাত্রে বেলায় ঘটনাটি ঘটেছে, ঠিক আছে। প্রথমত তো প্রশ্ন এখানে হচ্ছে যে খড়ের মধ্যে যদি সকালবেলাতেও কোনোভাবে আগুন ধরে যায় আমি সেটাকে বলতে পারি কারণ দিয়ে, কিন্তু রাত্রে বেলায় খড়ের মধ্যে গাড়িতে আগুন লাগে কিভাবে? বড় প্রশ্ন, একদমই। কিন্তু ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু ছুটে আসেন। কেউ কেউ আগুন নেভানোর প্রাথমিক চেষ্টাও শুরু করেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে মথুরাপুর থানার খবর দেওয়া হয়। খবর পেয়ে কিন্তু থানার ওসি অর্থাৎ সুদীপ মণ্ডল কিন্তু সেখানে পৌঁছায়। অবিলম্বে কিন্তু দমকল বিভাগের বিষয়টি জানানো হয় এবং তারাও কিন্তু পাশাপাশি আসেন। আমাদের সাথে আছেন দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের সাথে আছেন রেবতী মালি, আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি। রেবতী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত রেবতী।
তোমাকে অনেক অনেক স্বাগত। দেখো, দক্ষিণ 24 পরগনায় যে ঘটনাটা হয়েছে একদম অগ্নিকাণ্ড, একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। আমরা দেখতে পেরেছি সে লরির ওপরে বোঝাই সেই যে খড় সেখানে ছিল, একদম খড় বোঝাই করা ট্রাক, রীতিমতো আগুন লেগে যায়। ভিতরে ছিল ড্রাইভার, চালক ভিতরে ছিল, কিছু বুঝতে পারেনি। কিভাবে উৎপত্তি স্থল, তুমি তো ছিলে, প্রত্যক্ষ করেছো, কি মনে হয় তোমার? একটু বিস্তারিত আলোচনা করতে যাবো তোমার সাথে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে মথুরাপুর থানা এলাকায় ঘোড়াদল থেকে একটি খড় বোঝাই লরি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। আচ্ছা। পথে মথুরাপুর থানা এলাকা পশ্চিম অঞ্চলে কালীতলার মোড়ের কাছে হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে ওই গাড়ির ওপরে যে খড়গুলো আছে আগুন লেগেছে। চিৎকার চেঁচামেচি তারা শুরু করে এবং বলতে থাকে যে লরিটি ওখানে থামাও। কিন্তু যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে লরির চালক, একটা স্থানীয় কোনো জলাশয়ের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল যাতে গাড়িটিও রক্ষা পায় এবং ড্রাইভারও রক্ষা পায়। সেক্ষেত্রে কোনো নয়নজলিতে সে দেখে গাড়িটি সাইড করেছে, কিন্তু নয়নজলিতে ফেলে সে গাড়ি রক্ষা করতে পারেনি। পরবর্তীকালে যেহেতু গাড়ির ওপরে একবারে খড়ের বোঝাই ছিল, তাই আগুন লেগে গেছে এবং গাড়িটি রানিং ছিল, সেক্ষেত্রে হাওয়া লেগেছিল, তাই আগুন পুরোটা ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে দমকলকে খবর দিলেও দমকল বাহিনী এসে কিন্তু পুরোটা নেভানোর চেষ্টা করে এবং নিভে যায়, কিন্তু পুরোটা ভস্মীভূত হয়ে গেছে গাড়ি থেকে আরম্ভ করে। তবে ইতিমধ্যে চালকের কোনো ক্ষতি হয়নি, চালক সুস্থ অবস্থায় আছে। তবে কি কারণে যে এই আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত তদন্ত করছে, তবে ঘটনা এখন সত্যতা সামনে আসেনি। একদমই। কিন্তু রেবতী, দমকলের বাহিনী অর্থাৎ দমকল বাহিনী কিন্তু একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছিল। খড়দাহ হওয়ার আগুন দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে এমনই কিন্তু দেখা গিয়েছে, অর্থাৎ লরির বড় অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে। দীর্ঘ সময় প্রচেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। কি বলবে এই বিষয়ে? দেখো, একদম তোমাকে বলে রেখে, যে রায়দিঘি থানাটা আছে এলাকায় যেই ঘটনাটা ঘটেছে, সেই এলাকায় কিন্তু বড় শহর, সেই শহরে কিন্তু দমকলটা কাছাকাছি ছিল। একবারে ফোন করার সঙ্গে সঙ্গে তারা তড়িঘড়ি করে পৌঁছো এবং লোকাল যে মানুষ আছে তাদেরও তো কিন্তু সহযোগিতা অনেকটাই ছিল, কারণ লোকাল ওই যে সমস্ত পুকুরগুলো ছিল, নয়নজলি ছিল, তারাও প্রচেষ্টা করেছে ছাড়ানোর জন্য, কিন্তু আগুনটা এতটাই গতিতে ছিল যেখানে তার সামনাসামনি একবার কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে দমকলের বাহিনীটা তারা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় এবং দমকলের একটি ইঞ্জিন পুরো 3 ঘন্টা চেষ্টা করে আগুনটা কিন্তু নিয়ন্ত্রণে আসে। সঞ্জিত। আচ্ছা রেবতী, আমার একটা প্রশ্ন আছে তোমাকে। রাতের বেলায় খড়ের মধ্যে তো এইভাবে তো আগুন লেগে যেতে পারে না, তোমার কি বক্তব্য এখানে? এটা কি কোনো রকমের রাজনৈতিক তরজা বা রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে? দেখো, তোমাকে বলে রাখি, স্থানীয় বাসিন্দারা যেটা তাদের ভিন্ন মত উঠে আসছে, একে অপরে বলছে যে কেউ বলছে হয়তো কেউ এটা পরিকল্পিত ভাবেই কিন্তু আগুনটা লেগেছে, আবার অন্য স্থানীয় বাসিন্দারা তাদের একমত যেটা কোনো রাজনৈতিক তরজা হতে পারে, অর্থাৎ রাজনৈতিক হিংসার শিকার হতে পারে। তবে এখনো পর্যন্ত সত্যতা যাচাই হয়নি, তবে সত্যতার সামনে আসলে অবশ্যই তা একবারে তদন্ত করা হবে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে। একদমই। রেবতী, মথুরাপুর থানার ওসি অর্থাৎ সুদীপ মণ্ডল তিনি কিন্তু অবিলম্বে গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন, সেই এলাকায় কিন্তু তিনি গিয়েছিলেন, সেখানে ছিলেন, ঘটনাস্থলে ছিলেন। তিনি কি বলছেন, তার কাছ থেকে কি বক্তব্য তুমি পাচ্ছ, কি প্রতিক্রিয়া তুমি পাচ্ছ? দেখো, মথুরাপুর থানার যিনি ওসি সুদীপ মণ্ডল, তিনি যেটা স্বীকারোক্তি দিয়েছেন যে ঘটনা তদন্ত করছেন, তবে চালকের যে কোনো ক্ষতি হয়নি এটাই তিনি ধন্যবাদ জানাচ্ছেন, যে সাহসিকতার যে পরিচয় দিয়েছেন, কোনো লোকালয়ের মধ্যে যে এটা হয়নি, কারণ যে রাস্তার মধ্যে গাড়িটি এসেছিল তার সাইডে প্রচুর গাড়ি ছিল এবং দোকান ছিল, মানুষের বাড়ি ছিল, ও একবারে রাস্তার উপরে কিন্তু কারেন্টের লাইন ছিল। সেক্ষেত্রে ওইখানে যদি অন্য কোনো গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটতো এবং গাড়িটি দেখো তোমাকে বলবো একবারে ডান সাইডে নিয়ে গিয়ে কিন্তু সে ব্রেক করেছে, অর্থাৎ উল্টো দিকে নিয়ে গেছে রং সাইডে, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা রাস্তায় ঘটেনি। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা সাহসিকতা জানিয়েছে ড্রাইভারকে। তবে কি কারণে একটা লরিতে হঠাৎই একটা খড়ের জায়গায় আগুন লেগেছে, এটা তো অস্বাভাবিক ঘটনা বলতে পারে। যদি ইঞ্জিনের কোনো গন্ডগোল থাকতো কিংবা অন্য কোনো সমস্যা হতো, তারা অবশ্যই সেটা এরকম ভাবে আগুন লাগতো না। তবে ড্রাইভার যেটা অনুমান করছে যে কেউ লাগিয়ে দিয়েছে বা কেউ লাগাতে পারে, এরকম অনুমান করা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রেবতী, সঙ্গে থাকো। অর্থাৎ আমরা দেখলাম সেই চিত্র, দমকল বাহিনী, আমি একবার পিসিআর পার্সনকে বলবো সেই চিত্র ফুল ডিসপ্লে করে দেখাতে, একদম এক্সক্লুসিভ। দমকল বাহিনীর একটি ইঞ্জিন কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে, কিন্তু খড় দেওয়া হওয়ায় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লরির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় প্রচেষ্টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি ইতিমধ্যে, তবে লরির পাশাপাশি বহন করা খড় সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। ঘটনার জেরে
কিছু সময়ের জন্য ওই এলাকায় কিন্তু যান চলাচল রীতিমতো বন্ধ হয়ে যায়। অবশ্যই সাধারণ মানুষের তো এই ধরনের কষ্ট হয়েছে, তাদের যান চলাচল যদিও বা রাত্রেবেলা হয়েছে, কিন্তু এই একটি বড় ঘটনা, অগ্নিদগ্ধ ঘটনা, একদম খুবই চন্দ্রিমা খুবই আশঙ্কাজনক, অর্থাৎ খুবই নক্কা, মানে কি বলবো তোমাকে, অর্থাৎ অনেক অসুবিধা তো হয়েইছে, কিন্তু যেই খড়গুলো সেখানে ছিল, অর্থাৎ লরি বোঝায় যে খড় ছিল, খড় কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে। অবশ্যই আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে যাব, যে পরবর্তী প্রতিনিধি যাবো যে কী হয়েছে সেখানে, সেটা আমরা দেখবো, অবশ্যই দেখবো। নবদ্বীপের দিকে আমরা যাব। নবদ্বীপ মেলা অর্থাৎ মকর সংক্রান্তিকে কেন্দ্র করে নবদ্বীপে বিশ্বাস ও ভক্তির আবহে সূচনা হয়েছে 7 দিন ব্যাপী কীর্তন ও বাউল মেলা। গৌরাঙ্গ সেতু সংলগ্ন গৌর নিতাই মন্দির আয়োজিত এই ধর্মীয় উৎসব বিভিন্ন জেলা থেকে ভক্তদের কিন্তু ঢল নেমেছে, এমনটাই চিত্র দেখা গিয়েছে। চলুন দেখি একবার সেই সরাসরি সেই চিত্র আমরা প্রত্যক্ষ করি, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের মেলবন্ধনে প্রতি বছর মকর সংক্রান্তির দিন নবদ্বীপে অনুষ্ঠিত হয় 7 দিনব্যাপী কীর্তন ও বাউল মেলা। নবদ্বীপ শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গৌরাঙ্গ সেতু সংলগ্ন পঞ্চবেণী মহাসঙ্গম স্থলের কাছে গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে একসময় গৌরাঙ্গ সেতু এলাকায় ঘন ঘন দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটত। সেই অশুভ পরিস্থিতি কাটিয়ে উঠতেই প্রায় 27 বছর আগে গঙ্গার পূর্ব পারে গৌর নিতাই মন্দির প্রতিষ্ঠা করেন স্থানীয় ভক্ত ও মেলা কমিটির সদস্যরা। নবদ্বীপের ভক্ত গোবিন্দ কুণ্ডু এই মন্দির নির্মাণে প্রথম ইট দান করেন। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই পৌষ সংক্রান্তির পূর্ণ দিনে কীর্তন ও বাউল মেলার সূচনা হয়। এই মেলাটা হয়, পৌষ সংক্রান্তিতে মেলাটা হয়। এই মেলা আজ থেকে আমরা 30 বছর হলো মেলাটা শুরু করেছি। এই গঙ্গার তীরে, ভাগীরথী গঙ্গার তীরে আমরা মেলাটা শুরু করেছি। এই মেলাটার নাম আছে আমাদের গৌরভক্ত মিলন মেলা। আমরা আরও একটা মেলা করি, অগ্রদিকে গোপীনাথের মেলা করি। ওখানে আমাদের আশ্রম আছে, জায়গাটা নিয়ে আছে, এখানে আমাদের সাথে করা আছে। এই মেলাটাও আমরা করি। আমরা মেলা কমিটি ছিল, এই মেলাটা আজ বহুদিন থেকে করে আসছি, শিল্পীরাও আসে। প্রত্যেক বছর একবার ছেড়ে আসি, মাঝে মাঝে আসি। আচ্ছা, একবার ছেড়ে দিই আবার আসি, এরকম যখন সময় পাই চলে আসি। ভালো লাগে, খুব ভালো লাগে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই এটা কিসের মেলা জানেন? এটা গৌরাঙ্গ সেতুর মেলা, এইটাই শুরু হয়েছে, ভালো লাগে। এর আগে আরো জমজমাট তো কাঠের মেলা বসতো, কিন্তু এখন কম আসছে কাঠের মেলা টেলা। এখন যা হচ্ছে ভালোই হচ্ছে, ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। বর্তমানে এই উৎসব 7 দিন ধরে চলে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ভক্তদের আগমন ঘটে। এবছর বর্ধমান, জামালপুর ও মায়াপুর ইস্কন থেকে বহু ভক্ত মেলায় অংশ নেন। কীর্তন, বাউল গান ও হরিনামের পাশাপাশি মেলায় বসে নানা ধরনের খাবার ও মনোহরি সামগ্রী স্টল। আশপাশের গ্রামের মানুষ পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় জমায়। এখানে ভগবান কৃষ্ণ আবির্ভাবের সময় পঞ্চবেণী অর্থাৎ 5টি নদী এখানে মিলিত হয়েছিল ভগবান কৃষ্ণদের সেবার জন্য, এবং এখানে ব্রহ্মা শত সহস্র যজ্ঞ করেছেন। নবদ্বীপ ধাম পরিক্রমায় জানতে পারি এবং গুরু মহারাজদের শ্রীমুখ থেকে আমি শুনতে পেরেছি যে এখানে যদি কেউ জলে, স্থলে, অন্তরিক্ষে দেহ রাখে তাহলে তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি, এবং এখানে যদি কেউ স্নান করে তাহলে তাকে মাতৃগর্ভে আসতে হয় না। তাই এখানে আমি প্রশাসনের কাছে বহুত হাঁটাহাঁটি করেছি, কোনো ফল হয়নি। তো আমি কোনো সহৃদয় ব্যক্তির কাছে প্রার্থনা জানাবো, যদি কারো মনে প্রাণে ভক্ত সেবার উদ্দেশ্য থাকে তাহলে দয়া করে এই পঞ্চবেণীতে একটি ঘাট করে দিলে আমাদের এতদ অঞ্চলের এবং সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের খুব মানব জাতির উন্নতিকল্পে একটি ঘাটের এখানে বিশেষ প্রয়োজন। কারণ এখানে এখন স্নান করা তো থাক দূরের কথা, একটু গঙ্গা জল মাথা নিতে পারে না। কাজে এখানে যদি স্নান করে তাহলে তার ভাগবত ভক্তি হবে। তাই এখানে আমি সবার কাছে প্রার্থনা জানাবো যাতে একটি গঙ্গার ঘাট হয়নি। তাই গৌর গৌর নিতাই মন্দিরে নিত্য সেবায় নিয়োজিত হরে কৃষ্ণ দাস জানান,
মন্দির সংলগ্ন গঙ্গায় সারা বছর বহু ভক্ত স্নান করতে চান, কিন্তু স্থায়ী ঘাটের অভাবে তাদের সমস্যায় পড়তে হয়। তিনি প্রশাসনের কাছে দ্রুত একটি স্থায়ী ঘাট নির্মাণের আবেদন জানান। নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ধর্মীয় বিশ্বাস ও লোকাচারের মেলবন্ধনে কিন্তু প্রতি বছর মকর সংক্রান্তির দিনে নবদ্বীপে অনুষ্ঠিত হয় এরকম 7 দিন ব্যাপী কীর্তন ও বাউল মেলা। নবদ্বীপ শহরের সঙ্গে পাশাপাশি যোগাযোগ রক্ষাকারী গৌরাঙ্গ সেতু সংলগ্ন পঞ্চবেণী এরকম কিন্তু কাছে পঞ্চবেণীর কাছে অর্থাৎ গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে এই মেলার কিন্তু আয়োজিত হয়েছে। অবশ্যই আমরা সেই চিত্র প্রত্যক্ষ করলাম, চন্দ্রিমা তুমি দেখলে সেই চিত্র, অসাধারণ সেই চিত্র। কিন্তু অবশ্যই আমাদের সময় খুব কম, পর্যালোচনা করার সময় একদমই নেই। অবশ্যই আপনাদের উৎসাহে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এ পর্যন্তই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।